স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। শহীদ মিনার সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র কাদের মির্জাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। আবাসিক হল খোলার দাবিতে দিনভর উত্তাল জাহাঙ্গীরনগর। ভাঙা হয়েছে কয়েকটি হলের তালা, নিরাপত্তা জোরদার। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। ২১শে ফেব্রুয়ারি ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এদিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারা দেশে। এরই মধ্যে শেষ হয়েছে শহীদদের শ্রদ্ধা জানানোর সব প্রস্তুতি। ২১-এর প্রথম প্রহর থেকেই শুরু হবে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে শহীদ মিনার চত্বর। শেষ সময়ে নিরাপত্তা মহড়া সেরে নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বরাবরের মতোই এবারও সারা দেশে ৩ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন সন্দেহজনক স্থানে চলছে তল্লাশি। দুপুরে শহীদ মিনারে সবশেষ প্রস্তুতি দেখতে গিয়ে র্যাবের মহাপরিচালক জানান, নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিভিন্ন ইউনিট। আগত সর্বস্তরের জনসাধারণের পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য উক্ত এলাকাসমূহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধকল্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ২১শে ফেব্রুয়ারি ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। যে কোনো ধরনের অঘটন ঘটানোর প্রচেষ্টার কথা আমরা শুনিনি। যদি কেউ ঘটাতে চায় তাহলে আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকস, অত্যন্ত দক্ষ। তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। আমরা কিছুদিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা একটা সভা করেছি। সেই সভায় আমরা তারপরেও দেখেছি কোনোখানে কোনো খবর আছে। এবার শহীদ মিনার চত্বরে ফুল নিয়ে ব্যক্তি পর্যায়ে 2 জন এবং সংগঠনের পক্ষে একসঙ্গে 5 জনের বেশি ঢুকতে পারবেন না। সবাইকে পরতে হবে মাস্ক, এছাড়া চলাচল করতে হবে নির্দিষ্ট পথ দিয়ে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর প্রস্তুতির বিষয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আমরা এর আগে দেখছিলাম যে শেষ মুহূর্তে ধোয়া মোছার কাজ চলছিল, এই মুহূর্তে কি অবস্থা আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু আমাদের জানাবেন। সিমি, এই মুহূর্তে একদম আর 3 ঘন্টা সময় রয়েছে এবং আপনি জানেন রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে 12টা 1 মিনিটে প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে তার প্রোটোকল অফিসার এবং পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সামরিক সচিব ফুল দিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এটি আসলে অন্য যারা রয়েছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পর্যায়ক্রমে তারা আসলে শ্রদ্ধা জানাবেন। আর এখন একদমই সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। আমরা কিছুক্ষণ আগের খবরে যেমনটা বলেছিলাম যে এখনো ধোয়া মোছার কাজ চলছে, সেটি এই মুহূর্তেরই। আর আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ যেমনটা জানতে চেয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত জায়গাটা এখন পর্যন্ত অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এখানে আমরা দেখেছি র্যাব ফোর্সেস কাজ করছে, পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কাজ করছে, গোয়েন্দারা যারা রয়েছেন তারা কাজ করছে। কিছুক্ষণ আগে অর্থাৎ ঘণ্টাখানেক আগেও আমরা এখানে দেখেছি বাইরের যারা যে সমস্ত দর্শনার্থীরা বিকালে প্রবেশ করেছিলেন অর্থাৎ শহীদ মিনারকে দেখতে এসেছিলেন তাদেরকে সম্পূর্ণরূপে বের করে দেওয়া হয়েছে। শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরে আর কেউ এই মুহূর্তে এই শহীদ বেদি অর্থাৎ শহীদ মিনার এলাকাতে নেই। আর সমগ্র এলাকাটি কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ সেটি ভিতরে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর প্রবেশ পথগুলো সম্পূর্ণভাবে বন্ধ। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শহীদদের শ্রদ্ধা জানানোর পরে সাধারণ মানুষ আসলে শ্রদ্ধা জানাতে পারবেন। সেক্ষেত্রে যেহেতু করোনা মহামারী চলছে,
3 ফিট দূরত্ব রেখে আমাদের মূল প্রতিবেদনে যেমনটা ছিল যে সংগঠনের পক্ষ থেকে 5 জন এবং ব্যক্তি উদ্যোগে যদি কেউ শ্রদ্ধা জানাতে আসেন তাহলে 2 জনকে শুধুমাত্র সুযোগ দেওয়া হবে। এরকম একটি বিষয় আপনি দেখতে পাচ্ছেন যে আর্চওয়ে বসানো হয়েছে। আমাদের ক্যামেরা যিনি আছেন তপন, তাকে একটু অনুরোধ করব, 4টি আর্চওয়ে বসানো হয়েছে। এর মধ্য দিয়ে সেখানে যেতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে ডগ স্কোয়াডের মধ্যে দিয়ে সুইপিং করিয়েছে। অর্থাৎ নিষ্ক্রিয় পদার্থ থেকে থাকে সেটি যেই ডগ স্কোয়াডরা তারা আসলে খুঁজে বের করবে, তার আমরা দেখেছি সেই প্রক্রিয়াটাও কিন্তু শেষ হয়েছে। এর আগের বছরগুলোতে শহীদ মিনারের অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজের পাশে একটি ঘোষণা মঞ্চ ছিল এবং সেটিও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে, এবং কিছুক্ষণ পর এখানে মাইকিং করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরিধান করে শ্রদ্ধা জানানো যাবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে এলাকাটি, আপনি জানেন, এবং সেখানে ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে কিছুক্ষণ আগে সড়কে পানির দেওয়া হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে। পাশাপাশি কর্মকর্তারা কয়েক দফা পরিদর্শন করেছেন। মশক নিধনের জন্য মশার ওষুধ পর্যন্ত ছিটানো হয়েছে। সৌন্দর্য বর্জনের কাজ চলছে। আর আমরা যেটা বলছিলাম যে 5টি যে পয়েন্টগুলো রয়েছে, বিশেষ করে পলাশীর মোড় থেকে ঢুকে কে কোন পথ দিয়ে যাবেন তার বাইরে কাউকে অ্যালাউ করা হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। শুধুমাত্র যারা পাসধারী অর্থাৎ যারা কভার করতেছেন গণমাধ্যম কর্মী, এর বাইরে 21 উদযাপন পরিষদের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে ছাড়া, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ছাড়া কাউকে কোনোভাবেই দেখান। আমি যদি আপনাকে আরেকটু দেখাতে চাই, এই মুহূর্তে সম্পূর্ণ রাস্তা কিন্তু একদমই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দখলে রয়েছে। আমরা এই মুহূর্তের ছবি যেটি দেখাচ্ছি, সমস্ত রাস্তাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বইটার দিকে আসতে যে রাস্তাটি সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং বারবার বলা হয়েছে যে পলাশী বাজার হয়ে জগন্নাথ হল হয়ে তারপরে ক্রসিং সড়ক, এরকম অন্তত 4টি জায়গায় তার আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবেশ করতে পারবে পলাশীর মোড় হয়ে জগন্নাথ হল ক্রসিং এবং শহীদ মিনার। আপনি যেই জায়গাটা থেকে সেইখান থেকে ঢুকতে পারবেন এবং পার্কিংয়ের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে। ভিআইপিদের গাড়ি পার্কিং, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি পার্কিং, জনসাধারণের গাড়ি পার্কিং এবং সর্বশেষ জনসাধারণ গাড়ি পার্কিং, 4টি জায়গায় কিন্তু গাড়ি চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ সমগ্র জায়গাটিকে এটা 2টি ট্রাফিক বিভাগ যেটি রয়েছে সেই তারা তাদের পক্ষ থেকে কিন্তু আলাদা আলাদাভাবে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এখনকার যদি পরিস্থিতি বলতে পারি, সম্পূর্ণভাবে যে মূল যে শহীদ বেদি সেই শহীদ বেদি থেকে সবাইকে বের করে দেওয়া হয়েছে। গণমাধ্যম কর্মীদেরকেও সেখানেও অ্যালাউ করা হচ্ছে না। আর কিছুক্ষণ পর অর্থাৎ 3 ঘন্টা পরে আমরা যেমনটা বলছিলাম যে ফুলেল শহীদ বেদি ফুলে ফুলে ভরে উঠবে। শহীদদের শ্রদ্ধা জানাতে সমগ্র জনসাধারণ থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অর্থাৎ রাষ্ট্রীয় আচার্যের যে অংশ রয়েছে 12টা 1 মিনিট তাদেরকে শ্রদ্ধা জানায় এবং সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে কথা হচ্ছিল সহকর্মী আলামিন হোসেনের সাথে। নানা সীমাবদ্ধতায় উচ্চ আদালতে বাংলা ভাষায় রায় লেখা এখনো পুরোদমে চালু হয়নি। মৌলিক আইন ইংরেজিতে হওয়া এবং কিছু শব্দের উপযুক্ত বাংলা পরিভাষা না থাকা সহ নানা কারণে বিচারপতিরা বাংলায় রায় লিখতে অনীহা দেখান বলছেন সংশ্লিষ্টরা। তবে সমস্যা নিরসনে আইন কমিশন তৈরি করেছে 10,000 বাংলা শব্দের আইন শব্দকোষ। দেশের সব বিচারিক আদালতে বিচার কার্যক্রম বাংলায় চলে, কিন্তু আইনের সব নথি ও মৌলিক আইন ইংরেজিতে হওয়ায় উচ্চ আদালতের বেশিরভাগ কার্যক্রম চলে ইংরেজিতে। অল্প কয়েকজন বিচারপতি বাংলায় রায় দিচ্ছেন। তবে এসব সমস্যা দূর করতে উদ্যোগ নিয়েছে আইন কমিশন। বাংলা শব্দের যথাযথ ব্যবহার নিশ্চিতে তৈরি হয়েছে আইন শব্দকোষ। এছাড়াও ইংরেজি থেকে বাংলায় অনুবাদের জন্য আমার ভাষা নামে একটি সফটওয়্যার উদ্বোধন করেছে সুপ্রিম কোর্ট। আমাদের হীনমন্যতাই হচ্ছে সবথেকে বড় দায়ী। সেইটা আমরা ওভারকাম করতে পারলে ওটা কোনো ব্যাপারই না। ওই কথাটা মাথায় রেখে আমাদের আইন শব্দকোষটা আমরা সেইভাবে তৈরি করেছি যাতে আমাদের বিচার অঙ্গনে যে সমস্ত ভাষা, যে সমস্ত শব্দগুলো বহুল ব্যবহৃত, সেই সমস্ত শব্দগুলো কিন্তু আমাদের মোটামুটি আমরা কভার করে রেখেছি। অনেকগুলো আইনি তত্ত্ব রয়েছে, এগুলো ম্যাক্সিম বলি আমরা, সেগুলো সবই ইংরেজি বা রোমান ভাষায়। আইনগুলোকে প্রথমে বাংলায় তর্জমা করতে হবে এবং সেই বাংলা তর্জমাটার ভার হবে কিন্তু একটি রাষ্ট্রীয় কোনো কর্তৃপক্ষের। রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনে 1987 সালের 8 মার্চ আইন প্রণয়ন করে সরকার। আইনজীবীরা বলছেন, ইংরেজিতে রায় দিলে তা বুঝতে সাধারণ বিচার প্রার্থীদের ভোগান্তি পোহাতে হয়। বিচারপতি না, আইনজীবীদের অনীহা আছে। আমাদেরকে যদি হঠাৎ করে এখন বলেন যে বাংলায় পিটিশন লেখার জন্য, সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না। কেন, আমরা তো দীর্ঘদিন 30 বছরের প্র্যাকটিস করে একটা পর্যায়ে একটা সক্ষমতা অর্জন করেছি। এখন ওটিও আবার বাংলায় অর্জন করা যাবে, সেটার জন্য একটু সময় লাগবে।
1971 সালের 15 ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা একাডেমির এক বক্তৃতায় বলেছিলেন, ক্ষমতায় আসার পরই সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার চালু করা হবে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সরকার সংবিধানে প্রজাতন্ত্রের ভাষা হিসেবে বাংলা ব্যবহার বাধ্যতামূলক করে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে 21 অত্যন্ত গুরুত্বপূর্ণ। 21-এর পথ ধরেই এসেছে 71-এর স্বাধীনতা থেকে শুরু করে দেশের সব বড় অর্জন। সকালে 21-এ পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ জাতির সব বড় অর্জনে আওয়ামী লীগের অবদান সবচেয়ে বেশি। দেশের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21শে পদক। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সমাজসেবা, শিক্ষা, শিল্পকলা সহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 1976 সাল থেকে দেয়া হচ্ছে এই পদক। প্রতি বছরের মতো এবারও রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশিষ্ট নাগরিকদের হাতে তুলে দেওয়া হয় 21শে পদক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভাষার জন্য রক্ত দিয়েছে একমাত্র বাঙালি। 1956 সালে সরকার গঠন করে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয় আওয়ামী লীগ। 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। আওয়ামী লীগ সরকারই প্রথম এই শাসনতন্ত্র রচনায় এবং রচনা করে সেখানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়। উর্দু দেওয়া হয়েছিল পাকিস্তানিদের জন্য আর বাংলা আমাদের জন্য। বাংলাকে যেমন রাষ্ট্রভাষা মর্যাদাও দেওয়া হয়, সেই সাথে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করা হয়। শহীদ মিনার তৈরি করবার জন্য একটা প্রকল্প গ্রহণ করা হয়, বাজেটে অর্থ দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সর্বাত্মক প্রচেষ্টায় 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পায়। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠার জন্য জাতিসংঘে আমরা প্রস্তাব পেশ করলাম এবং এই প্রস্তাবটা পেশ করার সাথে সাথে ইউনেস্কো যেহেতু এটা দায়িত্বে, আমরা আমাদের কাজ শুরু করলাম এবং 99 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং কারো কাছে হাত পেতে নয়, নিজের পায়ে দাঁড়িয়ে আত্মমর্যাদার সঙ্গে এগিয়ে যাবে বাংলাদেশ, এই প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। পরে করোনা সতর্কতা নিয়ে তিনি বলেন, টিকা নিলেও ভাইরাস থেকে সুরক্ষায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে, সম্মানের সাথে চলবে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আব্দুল কাদের মির্জাকে সংগঠনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় নেতাকর্মীদের সন্ত্রাসী দিয়ে গুরুতর আহত করা এবং দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা সম্পর্কে মিথ্যা, অশালীন ও আপত্তিকর বক্তব্য দেওয়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সভা সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠন বিরোধী মন্তব্য ও নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে আব্দুল কাদের মির্জাকে সংগঠনের কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ। আমার জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ঢাকায় ছিলেন। ঢাকা থেকে আসার পর উনি আমাকে একটু দিক নির্দেশনা দিলেন যে মির্জা কাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। তো সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগে বলছে ওর ব্যাপারে বহিষ্কারের সুপারিশ করছি। আর এখানে তার কার্যক্রমটা আমরা অব্যাহতি কার্যক্রম যেন করতে না পারে সেই জন্য তাকে আমরা পদ থেকে অব্যাহতি দিয়েছি। জনদুর্ভোগ ও মাতৃভাষা দিবস বিবেচনায় আজ ও আগামীকালের সব কর্মসূচি স্থগিত করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রমিকদের কর্মসূচিও স্থগিত করা হয়েছে। বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। শিক্ষার্থীদের উপর চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তার, তাদের নামে হত্যা চেষ্টা মামলা নেওয়া সহ 3 দফা দাবিতে চতুর্থ দিনের মতো মহাসড়ক অবরোধ করে তারা। এতে বরিশাল থেকে ভোলা, পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মামলায় 2 পরিবহন শ্রমিককে গত রাতে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে 8 জেলায় 17 রুটে পরিবহন ধর্মঘট শুরু করে বাস, মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকালের কর্মসূচি তারাও স্থগিতের ঘোষণা দিয়েছে।
আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে দিনভর উত্তাল ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন হলের তালা ভাঙার পর আবারও ঝুলিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সরকারি সিদ্ধান্ত ছাড়া হল খুলে দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব বিষয় নিয়ে জরুরি বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের পরদিন আন্দোলনের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল খুলে দেয়া সহ 3 দফা দাবি বিক্ষোভকারীদের। হল খুলে দিতে প্রশাসনকে 1 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা, কিন্তু কোনো সাড়া না পেয়ে উপাচার্যের বাসভবনের সামনে থেকে হল অভিমুখে মিছিল করে তারা। এক পর্যায়ে বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, খালেদা জিয়া হল সহ 10টি হলের তালা ভাঙে শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর আবারও নতুন তালা ঝুলিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সরকারের সিদ্ধান্ত ছাড়া আন্দোলন হলেও হল খোলার সুযোগ নেই বলে জানায় প্রশাসন। ওরা তালা ভেঙেছে, আমরা তালা আবার হল প্রশাসন থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। ভিতরে কোনো ছাত্রছাত্রী ঢোকে নাই। যেহেতু এটা সরকারি সিদ্ধান্তেই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তো খুলে দেওয়ার ব্যাপারটাও আমরা সরকারি নির্দেশনার অপেক্ষায় আছি। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে 3 দফা দাবি ঘোষণা করে আন্দোলনকারীরা। পরে উপাচার্যের বাসভবনের সামনে 1 ঘন্টা অবস্থান করে শিক্ষার্থীরা। এদিকে শুক্রবার রাতের সংঘর্ষের পর এখনও থমথমে অবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া গ্রামে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার পতনের ভাবনা বিএনপির আকাশ কুসুম কল্পনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার গ্লানি ঢাকতে এ ধরনের ঘোষণা বিএনপির আত্মতুষ্টি লাভের অপচেষ্টা মাত্র। নেতারা বলছেন সরকার পতনের সাইরেন নাকি বেজে গেছে, পতন সময়ের ব্যাপার মাত্র। আমরা বলতে চাই, এমন ভাবনা আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থতার গ্লানি ঢাকতে বিএনপি নেতাদের আত্মতুষ্টি লাভের অপচেষ্টা মাত্র। আল জাজিরা প্রতিবেদন থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নিতে জিয়াউর রহমানের খেতাবের পেছনে লেগেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, মুক্তিযোদ্ধাদের অপমান করার অধিকার কারণেই রাজনৈতিক প্রতিহিংসা বশত এই অযৌক্তিক আচরণ জনগণ মানবে না বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। এ সময় তিনি আরও বলেন, নিরপেক্ষ সরকার ও যোগ্য নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আল জাজিরা একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে গভর্নমেন্ট খুব স্বীকার করে না, কিন্তু আসলে খুব ঝামেলায় আছে তো নাকি। এখন এখান থেকে দৃষ্টি ফেরানোর জন্য জিয়াউর রহমানের খেতাব নিয়ে টানাটানি কোনো লাভ হবে এগুলো? দেশে করোনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 3 এবং নারী 2 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,342 জনের। 214টি ল্যাবে 24 ঘন্টায় 11,148 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 350 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 3.14%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,43,024 জনে। 424 জন সুস্থ সহ মোট সুস্থ হয়েছেন 4,90,892 জন। টিকা আমদানিতে প্রযোজ্য অগ্রিম আয়কর বা এআইটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে করোনা সহ যে কোনো ভাইরাসের টিকা আমদানিতে অগ্রিম আয়কর দিতে হবে না। অগ্রিম আয়কর অব্যাহতি দিয়ে এরই মধ্যে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এনবিআর সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন স্বাক্ষরিত আদেশে কর প্রত্যাহারের ঘোষণা এসেছে, যা 16 ফেব্রুয়ারি থেকে কার্যকর হিসেবে ধরা হয়েছে। আগে বেসরকারি পর্যায়ে যে কোনো টিকা আমদানিতে 5% অগ্রিম কর পরিশোধ বাধ্যতামূলক ছিল। এনবিআরের প্রজ্ঞাপনে সেই কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এনবিআরের কর্মকর্তারা জানান, স্বাভাবিক সময় ফিরে আসলে টিকা আমদানি ও বাজারজাত করার ক্ষেত্রে আবার এই অগ্রিম কর বহালের সিদ্ধান্ত হতে পারে।
টাকা চুরি করতেই দারুস সালামে আবাসন প্রতিষ্ঠানের কর্মী আক্তার হোসেনকে হত্যা করা হয়েছে, এমন তথ্য জানিয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে 3 জনকে গ্রেপ্তারের পর জানানো হয় এসব তথ্য। শনিবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার বাকের খান, আব্দুর রব ও আব্দুল হাশেম আক্তারের পূর্ব পরিচিত। 1 মাস আগে বাকের আক্তারের রুম থেকে 20,000 টাকা চুরি করে। এতেই তার ধারণা হয় আক্তারের বাসায় অনেক টাকা থাকতে পারে। এ থেকে রব ও হাশেমকে নিয়ে চুরির পরিকল্পনা করে বাকে। পরিকল্পনা অনুযায়ী 17 ফেব্রুয়ারি ভোরে গ্রিল কেটে বাসায় ঢুকে আক্তারের হাত পা মুখ বেঁধে ফেলে। এ সময় ঘরে থাকা 20,000 টাকা চুরি করে তারা। পরে হত্যা করা হয় আক্তারকে। তো এই ঘটনাটি ঘটে গত 17/2/2021, আজকে 20 তারিখ। আমরা 3 দিনের মধ্যেই এই মামলাটি একটি ক্লুলেস মার্ডার ছিল। আমাদের ডিবি মিরপুর ডিসি মানুষের নেতৃত্বে এই ক্লুলেস মার্ডারটি আমরা ডিটেক্ট করি এবং সকল আসামিদের গ্রেপ্তার করি। নানা কৌশলে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল সশস্ত্র একটি ডাকাত দল, যাদের মূল লক্ষ্য স্বর্ণালংকার। অস্ত্রের মুখে বাসার সবার হাত মুখ বেঁধে আধ ঘন্টার মধ্যেই ডাকাতি করে পালিয়ে যেত দলটি। সম্প্রতি 2টি বাসা থেকে 139 ভরি স্বর্ণ লুটের পর 5 জনকে গ্রেপ্তার করে এসব জানিয়েছে গোয়েন্দা পুলিশ। সাম্প্রতিক আরও 5-6টি ডাকাতিতে এই চক্র জড়িত বলে ধারণা পুলিশের। গেল বছরের 8 ডিসেম্বর ভোরে রাজধানীর হাতিরঝিলের হাজিপাড়ার এই বাসায় গ্রিল কেটে ঢুকে একদল ডাকাত বাসার সবার হাত মুখ পা বেঁধে নিয়ে যায় 59 ভরি স্বর্ণ, দেশি বিদেশি 3 লাখ টাকা এবং সেই বাসায় থাকা লাইসেন্স করা একটি অস্ত্র ও গুলি। একই কায়দায় 20 অক্টোবর মগবাজারের বিশাল সেন্টারের পেছনের বাসা থেকে লুট হয় 80 ভরি স্বর্ণালংকার। তারা দোতলায় ঢুকে প্রবেশ করে, গ্রিল কেটে ঢুকে আমাদেরকে চাপাতি মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা এগুলো নিয়ে যায়। এ নিয়ে তদন্তে নামলে গোয়েন্দাদের হাতে আসে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ, যেটিতে একজনের সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করা যায়। সে সময় আশপাশে সক্রিয় 10,000 মোবাইল নম্বরের কল লিস্ট সংগ্রহ করে 40টি সন্দেহজনক নম্বর বের করা হয়। এর মাধ্যমে একজনকে শনাক্ত করা হয়। হাতিরঝিলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় শনাক্ত করা সেই ব্যক্তিকে। তিনি চক্রের প্রধান মোর্শেদ হোসেন ওরফে হাড্ডি মোর্শেদ। তার দেয়া তথ্যে বিভিন্ন জায়গায় অভিযানে গ্রেপ্তার হয় আরও 4 জন। উদ্ধার হয় লুট হওয়া স্বর্ণ বিক্রির 18 লাখ টাকা, অস্ত্র ও গুলি। ঘটনাগুলি দায় দায়িত্ব প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে স্বর্ণ বিক্রির টাকা এবং অন্যান্য টাকা বাবদ টোটালে 18 লক্ষ টাকা এখানে আমরা এখন পর্যন্ত উদ্ধার করছি। রিমান্ডে আনার পর হয়তো আমরা আরও পাবো। গোয়েন্দারা বলছেন, ডাকাতির সময় সংঘবদ্ধ এই দলের সদস্যরা একজন ছাড়া কেউই ফোন ব্যবহার করে না, নেয় না কোনো গাড়িও, এড়িয়ে চলে সিসিটিভি ক্যামেরা। কাজ শেষে ফেলে দেয় মোবাইলে ব্যবহৃত সিম। ঘটনা ঘটিয়ে পার পাবে না, এটাই আমার দিক থেকে মেসেজ অপরাধীদের। সে যেই হোক, আমরা আছি, আমরা কাজ করে যাব। পুলিশ বলছে চক্রটি হাতিরঝিল, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় নিয়মিত ডাকাতি করে। চক্রের প্রধান হাড্ডি মোর্শেদের নামে আছে 13টি মামলা, বাকিরাও একাধিক মামলার আসামি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুরাইন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। নারিন্দা ও সূত্রাপুরে 2টি জানাজার পর বাদ আসর তাকে দাফন করা হয়। এর আগে শনিবার সকালে সূত্রাপুরে নিজ বাসভবনে মৃত্যু হয় তার। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন 21 পদকপ্রাপ্ত এই অভিনেতা। শুরুটা ছিল কৌতুক অভিনয় দিয়ে, তবে এতে আটকে থাকেননি এটিএম শামসুজ্জামান। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। অভিনেতা হিসেবে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। 1976 সালে আমজাদ হোসেনের নয়নমণি সিনেমায় প্রথম খল চরিত্রে দেখা যায় এটিএম শামসুজ্জামানকে। সফল ছিলেন চিত্রনাট্যকার ও কাহিনীকার হিসেবেও। লিখেছেন শতাধিক সিনেমার চিত্রনাট্য। টিভি নাটকেও এটিএম শামসুজ্জামানের অবস্থান প্রথম সারিতে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বুধবার হাসপাতালে যান তিনি। শুক্রবার ফেরেন বাসায়, তবে শনিবার চলে গেলেন না ফেরার দেশে। 16 তারিখে সে ব্রিথিং প্রবলেম হচ্ছিল, আমরা আজগলিতে নিয়ে গেছিলাম। তো ওখান থেকে আপনার রিপোর্ট সব ভালোই আসছে। আসার পরে গত
কাল সন্ধ্যের পরে ওনার খুব প্রবলেম হচ্ছিল, তারপরে অক্সিজেন তাকে দেওয়া হয়েছে, তারপরে রাত্রে সে আর এটা ধরতে পারেনি। এটিএম শামসুজ্জামানের মৃত্যুর খবরে শনিবার সকাল থেকেই তার সূত্রাপুরের বাসায় ভিড় করেন সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা। এক বাক্যে বলতে হবে একজন গুণী পণ্ডিত ব্যক্তিত্ব। একটা চলচ্চিত্রের জন্য আমি বলবো এরকম গুণী লোকেরা চলে গেলে একটা বিরাট ক্ষতি। তিনি একজন কিংবদন্তির কখনো মৃত্যু হয় না। গুণী এই অভিনেতাকে শ্রদ্ধা জানান রাজনীতিকেরাও। এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটি পূরণ হবার নয়। আমি জানি না বাংলাদেশের মানুষ আর কতদিনে আরেকজন এটিএম শামসুজ্জামানকে দেখতে পাবেন। তিনি একটি চরিত্রকে এমনভাবে ফুটিয়ে তুলতে পারতেন যেটি অসাধারণ, যেটির সাথে কোনো তুলনা হয় না। 4 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান। তার প্রাপ্তিও কম নয়। শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 3 বার, শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে 1 বার, শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে 1 বার পুরস্কার পেয়েছেন। এছাড়াও পেয়েছেন আজীবন সম্মাননা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের 2 টেস্ট। খেলা হবে একই ভেন্যুতে, কিন্তু সেই ভেন্যু কোনটি সেটা এখনও চূড়ান্ত হয়নি, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। একইভাবে টেস্টের সুনির্দিষ্ট তারিখও কয়েকদিনের মধ্যে ঠিক হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা। নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণার পরদিনই এলো শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলার ঘোষণা। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজ কয়েক দফা পিছিয়ে শেষ পর্যন্ত হবে এপ্রিলে। 2টি টেস্টই হবে একই ভেন্যুতে, তবে কোথায় হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। এপ্রিলের মাঝামাঝি সময়ে লঙ্কার বিমান ধরবে টাইগাররা। এখন পর্যন্ত 2টা টেস্ট ম্যাচ বা টেস্ট কম্পিটিশনের যে খেলা সেটা চূড়ান্ত হয়েছে এবং 2টা টেস্ট ম্যাচ একটা ভেন্যুতেই হবে এবং আমরা আশা করছি এপ্রিলের 12 থেকে 15 তারিখের মধ্যে যে কোনো একটা সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে। শ্রীলঙ্কায় সবশেষ সিরিজ খেলেছে ইংল্যান্ড। সেই সিরিজের বিধিনিষেধ ও সুযোগ সুবিধা বাংলাদেশকেও দেওয়ার আশ্বাস লঙ্কান বোর্ডের, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। শ্রীলঙ্কার কোভিড সিচুয়েশনটা আগের চেয়ে বেশ কিছু ডেভেলপ করেছে এবং ইতিমধ্যে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফর করে গেছে। আমাদেরকে যেটা বলা হয়েছে যে তাদেরকে যে ধরনের রেগুলেশনস বা যে ধরনের গাইডলাইন কমপ্লাই করতে হয়েছে আমাদের দলকেও সেরকমই করতে হবে। ক্রিকেটাররা এখন নিউজিল্যান্ড সফরের পরিকল্পনা সাজাতে ব্যস্ত। কন্ডিশন বিবেচনায় কিউইদের মাঠে বরাবরই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তামিম মুশফিকদের। এই সফরে ভালো করলে এপ্রিলে লঙ্কার মাটিতে আত্মবিশ্বাস বাড়বে। এখন পর্যন্ত তো মানসিক প্রস্তুতি নেওয়া, যে ওখানে কেমন উইকেট হবে বা কী টাইপের চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। আর তাছাড়া এবারের ট্যুরে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আমরা অনেক দিন আগে যাচ্ছি কোয়ারেন্টাইনের জন্য এবং প্র্যাকটিসের অনেক দিন সুযোগ পাচ্ছি। আইপিএলে খেলার জন্য সাকিবের অনুমতির পাশাপাশি ছুটিও দিচ্ছে বিসিবি। মুস্তাফিজের বিষয়টি এখনো সেভাবে আলোচিত নয়, তবে এনওসি তিনি পাবেন, সঙ্গে চাইলে মিলতে পারে ছুটিও। যদি অ্যাপ্লাই করে তখন বিষয়টাকে বিবেচনা করা হবে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে দ্বিতীয় ধাপে করোনার টিকা নিলেন 9 ক্রিকেটার। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের করোনার ভ্যাকসিন নেয়ার কর্মসূচি। শনিবার ভ্যাকসিন নিয়েছেন রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, আলামিন সহ মোট 9 ক্রিকেটার। 20 জনের দলের 15 জন টিকা নিয়ে ফেললেও এখনও নেননি মুশফিক, রিয়াদ সহ 5 জন। তবে বিসিবি করোনার টিকা বাধ্যতামূলক করেনি। আগামী 23 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে 3টি করে ওয়ানডে ও টি20 ম্যাচ খেলবে বাংলাদেশ। দেশের হয়ে টেস্ট খেলা ছেড়ে সাকিব বেছে নিয়েছেন আইপিএল। বিসিবিও সেটা মেনে নিয়েছে। বিষয়টা মানতে পারছেন না 2 সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় আর রকিবুল হাসান। তবে আথার আলী খান মনে করেন এখনকার ক্রিকেটে এটাই স্বাভাবিক। সাকিব ও মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা পরবর্তী টি20 বিশ্বকাপে কাজে লাগানোর পরামর্শ তার। প্রতিটা ডিসিশনই প্রতিটা প্লেয়ার, প্রতিটা কোচ, প্রতিটা ক্যাপ্টেন, বোর্ডের ম্যানেজমেন্ট সবাই জেতার জন্য চিন্তা করে নেয়। যখন সেটা ঠিক হয় না তখন আপনারা প্রশ্ন এটা করেন, কিন্তু অনেক সময় ঠিক হলেও জিনিসটা ভুল হতে পারে, সেটা আপনারা বুঝতেও পারেন না। সাকিবের জীবন দর্শন এটাই। তারপরও আবার বড় প্রশ্নের সামনে তিনি। দেশের হয়ে টেস্ট না খেলে আইপিএল বেছে নেওয়ার সিদ্ধান্তটা কি ঠিক হয়েছে?
এমন জিজ্ঞাসা, আলোচনা, সমালোচনার ঝড় চলছেই। বিসিবি জোর করে কোনো ক্রিকেটারকে ধরে রাখতে চায় না, তবে দেশের হয়ে খেলা তো সব কিছুর ঊর্ধ্বে। এই সাকিবের সাকিব হয়ে ওঠা তো লাল সবুজের জার্সিতে, দলের ডাকে সাড়া দেয়া তার দায়িত্ব। টেস্টে দেশের যখন বাজে সময় যাচ্ছে, তখন সাকিবের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না সাবেক দুই অধিনায়ক। আমরা যেই সাকিবকে চিনি প্লেয়ার হিসেবে, কিন্তু টিমে তার প্রয়োজনীয়তাটা কিন্তু যে কোনো ফরম্যাটেই জরুরি। কাজেই ও যদি থাকতো সেটা আমাদের জন্য ভালো হতো টিমের জন্য। বাংলাদেশ স্বাধীনতার পরে আজকে যে ক্রিকেট আসছে এখানে, আমাদের ওই এক ঝাঁক ক্রিকেটার আমরা যারা ছিলাম, ওই সময় যদি আমরা ক্রিকেটটা ছেড়ে দিতাম, প্রত্যেকে ভালো ভালো চাকরি করতেছে, ভালো ছাত্র, এই ক্রিকেটার আজকে হতোই না দেশে। তো আমি মনে করি সাকিব আল হাসানের জায়গায় আমি হলে আমি হয়তো আইপিএলটাকে অ্যাভয়েড করতাম। অর্ধেক ভরাট গ্লাসকে যেমন ভরা অথবা ফাঁকা দুইভাবেই দেখা যায়, তেমনই সাকিবের আইপিএল খেলতে যাওয়ার মধ্যে পাওয়া যায় ইতিবাচক দিক। পরপর 2 বছর আছে টি-20 বিশ্বকাপ, যার প্রথমটা চলতি বছর ভারতের মাটিতে। ফলে সাকিব মুস্তাফিজের আইপিএল খেলার সূত্র ধরে একটা সুবিধা তো তৈরি হবেই। এই টুর্নামেন্টে বেস্ট এবং বেস্ট প্লেয়ারদের সাথে আমি যত বেশি খেলবো, আমি কিন্তু অত বেশি আমি নিতে পারবো। এবং যখন আমার টিমে ফিরোজ এসে আমার টিমের সাথে খেলবে, দেন হি ক্যান শেয়ার দ্য এক্সপিরিয়েন্স, নট অনলি হিম, মুস্তাফিজুর রহমান অ্যাজ ওয়েল। 2019 বিশ্বকাপে সাকিব দেখিয়ে দিয়েছেন পরিশ্রম আর একাগ্রতায় কি করা সম্ভব। এত আলোচনা, এত সমালোচনার জবাব যদি সাকিব সেই টি-20 বিশ্বকাপের মঞ্চে দিতে পারেন, তাহলে আসতে পারে মনে রাখার মতো সাফল্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। প্রিমিয়ার লিগ ফুটবলে অজেয় যাত্রা ধরে রাখলো বসুন্ধরা কিংস। জমজমাট ম্যাচে সাইফ স্পোর্টিংকে হারিয়েছে 2-1 ব্যবধানে। আরেক ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যায় সাইফ, তবে বিরতির আগেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বসুন্ধরা। 4 মিনিটের ব্যবধানে লিড নেয় অস্কার ব্রুজনের দল। প্রথম সবুজ ও পরে রবিন হোর দূরপাল্লা শটে জাল কাপে সাইফের, আর শেষ দিকে পেনাল্টি ফিরিয়ে কিংসের ত্রাণকর্তা বনে যান গোলকিপার জিকো। দারুণ জয়ে শীর্ষস্থান আরও পোক্ত হলো কিংসের। অন্যদিকে শেষ মুহূর্তের গোলে কপাল পুড়েছে আবাহনীর। প্রথমার্ধে সাদউদ্দিনের সৌজন্যে এগিয়ে যায় আকাশ নীল, কিন্তু ইনজুরি টাইমে গোল হজম করে মারিও লেমোসের দল। আস্ট্রোরোভের গোলে পয়েন্ট ভাগাভাগি করে দুই দলই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবারও ম্যাচ পাতানোর অভিযোগ। এবার সন্দেহের তীর আরামবাগ ও ব্রাদার্স ইউনিয়নের দিকে। তদন্ত চলছে আরামবাগের 3টি ও ব্রাদার্সের 2টি ম্যাচ নিয়ে। এর মধ্যে ক্লাব দুটিকে চিঠি দিয়েছে বাফুফে। চলতি মৌসুমে আরামবাগ ও ব্রাদার্সের বাজে পারফরমেন্সের পর তদন্তে নেমেছে বাফুফে। ইতিমধ্যে ক্লাব দুটির কাছে অভিযোগের ব্যাখ্যা জানতে চেয়ে চিঠি দিয়েছে ফেডারেশন। পাতানো ম্যাচ ছাড়াও স্পট ফিক্সিং ও অনলাইন বেটিংয়ের অভিযোগ আছে। আরামবাগের 3টি ও ব্রাদার্সের 2টি ম্যাচ নিয়ে বিশ্লেষণ হচ্ছে। আরামবাগের অভিযুক্ত ম্যাচ 3টি 17 জানুয়ারি মোহামেডান, 9 ফেব্রুয়ারি শেখ রাসেল ও 13 ফেব্রুয়ারি আবাহনীর বিপক্ষে। আর ব্রাদার্সের ম্যাচ দুটি 19 জানুয়ারি আবাহনী ও 23 জানুয়ারি বসুন্ধরা কিংসের বিপক্ষে। দুটো ম্যাচ এবং আরামবাগ ক্রীড়ার সঙ্গে 3টি ম্যাচ, টোটাল 5টি ম্যাচ নিয়ে কাজ করছি এবং এই বিষয়গুলোতে উইথ কোর্স অফ টাইম ফার্দার যে ডেভেলপমেন্টগুলো থাকবে এবং আরও যে বিষয়গুলো থাকবে সেগুলো আসলে পরবর্তীতে অবহিত করা হবে। ইন লাইন উইথ দ্য পলিসি অফ এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা, পাতানো ম্যাচের ক্ষেত্রে বাফুফের অবস্থান হচ্ছে 0 টলারেন্স। দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিতলেন নাওমি ওসাকা। ফাইনালে জেনিফার ব্র্যাডিকে হারিয়েছেন 6-4, 6-3 গেমে। এ নিয়ে চতুর্থ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে সবগুলো শিরোপা জিতলেন ওসাকা। মেলবোর্ন পার্কে শুরু থেকে ওসাকার দাপট ছিল স্পষ্ট। প্রথম সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ব্র্যাডি, তারপরও শেষ পর্যন্ত হারেন 6-4 গেমে। দ্বিতীয় সেটেও ওসাকার পরীক্ষা নিতে পারেননি ব্র্যাডি। 6-3 গেমে নিষ্পত্তি হয় দ্বিতীয় সেট। এক পেশে ফাইনাল জিতে আসে চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। ওসাকার বাড়তি পাওয়া র্যাঙ্কিংয়ে 2-এ ওঠা। এর আগে 2019 অস্ট্রেলিয়ান ওপেন, 2018 ও 2020 ইউএস ওপেনে শিরোপা জেতেন জাপানের এই টেনিস সেন্সেশন। ঘরে নয়, ভোটের মাঠে মুখোমুখি বউ শাশুড়ি। বগুড়া পৌরসভায় কাউন্সিলর পদে শাশুড়ির প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন তার ছেলের বউ। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুজনই, তবে অশান্তি চান না কেউই। আগামী 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই নির্বাচন।
টানা তৃতীয় মেয়াদে বগুড়া পৌরসভার 10, 11 ও 12 নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর খোদেজা বেগম এবার ভোটের মাঠে নেমেছেন চতুর্থবারের মতো। প্রতীক পাওয়ার পর থেকেই করছেন জনসংযোগ। কিন্তু এবারের নির্বাচন তার জন্য একটু অন্যরকমই, কারণ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন তারই বড় ছেলের বউ। ভোটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও এটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন রাজনীতিতে 17 বছরের অভিজ্ঞ খোদেজা। সে দাঁড়াইছে আমার মনক্ষুণ্ণ নাই, আমার কথা সে দাঁড়াইছে, মাঠে প্রমাণ হবে 28 তারিখে। নির্বাচনী প্রচারে খোদেজা পাশে পেয়েছেন বড় মেয়ে ও ছোট ছেলেকে। মা 17 বছর ধরে যা কাজ করছে, জনগণ মাকে চায়। যে মা আমাকে দুনিয়ার আলো দেখাইছে, সে মায়ের জন্য আমাকে জীবন দিতে হবে। খোদেজার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পুত্রবধূ রেবেকা সুলতানা লিমা এর আগে শাশুড়ির নির্বাচনী সঙ্গী ছিলেন। এবার স্বামীর উৎসাহে নিজেই নেমেছেন ভোটে। তার বয়স হয়েছে, তাই হাঁটা চলাফেরা করতে পারে না, মানুষের কথা দিয়ে কথা রাখতে পারে না, এই জন্য আমি দাঁড়াইছি। খোদেজার বড় ছেলে আর ছোট মেয়ে নিয়েছেন লিমার পক্ষ। নতুন মুখ হিসেবে ভোটাররা তাকেই বেছে নেবেন বলে আশা তাদের। এটা মূলত হচ্ছে ডিস্টার্ব হচ্ছে আমার ছোট ভাই, আমার মা, আমি দোষ দিই না। যে সারা পাইছি ওই সারা ইনশাল্লাহ আমার ভাবি জয়ী হবে। নির্বাচনে খোদেজা জবা ফুল ও লিমা চশমা মার্কা নিয়ে লড়ছেন। এই পৌরসভায় মেয়র পদে 4 জন, 21টি সাধারণ কাউন্সিলর পদে 130 এবং 7টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 50 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এখন থেকে অর্ধেক খরচে বাংলায় SMS করতে পারবেন মোবাইল ফোনের গ্রাহকেরা। শনিবার বিকেলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRCর সম্মেলন কক্ষে এই সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। গ্রামীণ ফোন ও টেলিটকে এই সেবা মিললেও রবি ও বাংলা লিংকের গ্রাহকের এই সেবা পেতে আরও কিছুদিন সময় লাগবে। কথা বলার পাশাপাশি মোবাইল ফোনের জনপ্রিয় একটি সেবা SMS। এই সেবায় ইংরেজিতে লেখার প্রবণতা বেশি হলেও অনেকেরই তা বুঝতে সমস্যা হয়। SMS-এ বাংলার ব্যবহার উৎসাহিত করতে এবার নেওয়া হলো খরচ কমানোর উদ্যোগ। ভাষার মাসেই চালু হলো এই সেবা। শনিবার সেবার উদ্বোধনী অনুষ্ঠানে BTRC চেয়ারম্যান জানান, এখন থেকে ভ্যাট এবং ট্যাক্স ছাড়া সর্বোচ্চ 25 পয়সায় বাংলায় SMS পাঠাতে পারবেন গ্রামীণ ফোন এবং টেলিটকের গ্রাহকরা। তবে রবি এবং বাংলালিংক গ্রাহকদের এই সেবা পেতে 1 মাসের বেশি সময় লাগবে। রবি আর হলো বাংলালিংক, তাদের একটু সময় লাগবে, তারা সময় নিয়েছে 15ই মার্চ এবং আমাদের বাংলালিংক সময় চেয়েছে 31শে মার্চ পর্যন্ত। এরপরে তারা 100% এটি বাস্তবায়ন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। আগামীতে সব ক্ষেত্রে বাংলার ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। মুদি দোকানদার থেকে দিনমজুর পর্যন্ত মানুষ আছে যারা ইংরেজি বাক্যটা পড়ে সেই বাক্যটার অর্থ বুঝে না। মোবাইল কোম্পানিগুলো গ্রাহকদেরকে যে তথ্য দেয় সেই তথ্যগুলোর ক্ষেত্রেও আসলে অনেকটাই বিভ্রান্তি তৈরি হয়, কারণ মোবাইল তো এখন আর কেবলমাত্র শিক্ষিত জনগোষ্ঠীর বাহন নয়। বছর দুয়েক আগে মোবাইল অপারেটরদের বাংলায় সব ধরনের SMS পাঠানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও প্রযুক্তিগত কারণে তাৎক্ষণিকভাবে তা চালু করা যায়নি। তবে মোবাইল অপারেটররা সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে BTRC। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চকবাজারে চুরিহাট্টা অগ্নিকাণ্ডের 2 বছর আজ, তবে এখনও তদন্ত শেষ করে অভিযোগপত্রই জমা দিতে পারেনি পুলিশ। জামিনে বের হয়ে সংস্কার কাজ করছেন ওয়াহেদ ম্যানশনের মালিক। এদিকে বিচার ও ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষুব্ধ নিহত 71 জনের স্বজনেরা। কিভাবে ঘটল বিস্ফোরণ, কেন অকারণে অসময়ে ঝরল 71টি তাজা প্রাণ, দায় কার? পুরান ঢাকার চুরিহাট্টা ট্র্যাজেডির 2 বছর পরও এর উত্তর খুঁজছেন নিহতদের স্বজনেরা। বিচার তো দূরের কথা, শেষ হয়নি তদন্ত। বিচারের দীর্ঘসূত্রতার সুযোগে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত মামলার প্রধান 2 আসামি। তারা ওয়াহেদ ম্যানশনের ঝলসে যাওয়া দেয়ালে দিচ্ছেন নতুন রং। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী চলছে ভবনটির মজবুতায়নের কাজ, তৈরি হয়েছে নতুন দোকানও। তবে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মানুষগুলো হয়তো ফিরেছে স্বাভাবিক জীবনে, কিন্তু সেদিনের সেই ভয়াল স্মৃতি আজও তাড়া করছে তাদের। আমার সঙ্গে ছিল 8 জন, 8 জনে 7 জনই ছাই হয়ে গেছে। আমি আল্লাহ বাঁচিয়ে দিতে। চুলোয় একবেলা হইলেও হাড়ি উঠে না। এই পর্যন্ত দেখলাম যে 2 বছর হতে যাচ্ছে, আমরা সরকারি কোনো অনুদানই পেলাম না। পুলিশ বলছে অনেক আলামত পুড়ে যাওয়ায় তদন্ত কাজ এখনও শেষ হয়নি।
তবে আশ্বাস অভিযোগপত্র জমা হবে শিগগিরই। এই বিষয়টা নিয়ে কোনো তাড়াহুড়ার জায়গাতে যাওয়া হয়নি এবং প্রত্যেক জায়গাতে আসলে তথ্য উপাত্ত বিশ্লেষণ করা দেখা হয়েছে এবং প্রত্যক্ষ সাক্ষী পরোক্ষ সাক্ষী যারা রয়েছে তাদের প্রত্যেকের সাক্ষ্য নেওয়া হয়েছে। ইতিমধ্যে মামলার অনেক অগ্রগতি হয়েছে এবং খুব দ্রুততার সাথেই বিজ্ঞ আদালতে প্রতিবেদন জমা দিয়ে দেওয়া হবে। সিটি কর্পোরেশন বলছে ওয়াহিদ ম্যানশন মজবুতায়নের অনুমতি দেওয়া হয়েছে। বসবাসের অনুমতি দিতে গঠন হয়েছে একটি কমিটি। কমিটি বলছে না একা বুয়েটের এক্সপার্ট দেখলে হবে না, আমরা সহ থাকবো। সেখানে আমাদের সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, বুয়েটের এক্সপার্ট এবং বাইরের একজন কনসালটেন্ট, তারা সবাই মিলে, যাকে নিয়োগ দেওয়া আছে কনসালটেন্ট, তারা সবাই মিলে ভবনটা আবার দেখবেন, দেখে বলবে ভবনে সেটা চূড়ান্ত বসবাসের উপযোগী হবে কি হবে না। চুরিহাটা ট্র্যাজেডির পর অগ্নিকাণ্ড রোধে নানা পদক্ষেপ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। ঢাকাতে গত 2 বছরে 7,000-এর বেশি আগুনের ঘটনাই তার প্রমাণ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারে তৃতীয় সপ্তাহে গড়ালো সেনা বিরোধী আন্দোলন। এবার বিক্ষোভে যোগ দিয়েছে দেশটির সংখ্যালঘু জাতিগোষ্ঠীরাও। শনিবার ইয়াঙ্গুনে অং সান সুচি সহ বাকি নেতাদের মুক্তির দাবিতে একাত্ম হয়ে রাস্তায় নামে তারা। এ সময় তারা জানায়, স্বায়ত্তশাসনের বিষয়ে প্রতিশ্রুতি পূরণ না করলেও নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনা অভ্যুত্থান গ্রহণযোগ্য নয়। এছাড়া সামরিক তত্ত্বাবধানে তৈরি করা 2008 সালের সংবিধান বাতিল করার দাবিও জানায় সংখ্যালঘুরা। এদিকে ইয়াঙ্গুন, মান্ডালে ও নেপিদো সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু শহরে বিক্ষোভ দমাতে তৎপর নিরাপত্তা বাহিনী। 1 ফেব্রুয়ারি সুচি ও দেশটির প্রেসিডেন্ট সহ এনএলডি শীর্ষ নেতাদের গ্রেপ্তারের পর দেশটিতে 1 বছরের জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী। ব্রেক্সিট কার্যকর হওয়ায় শুধু মানুষ নয়, বিপাকে পড়েছে পোষা প্রাণীরাও। ভ্রমণের ক্ষেত্রে এবার ঝক্কি পোহাতে হবে পোষা প্রাণীদের। যুক্তরাজ্য ইইউ এর অংশ থাকাকালীন মানুষের পাশাপাশি পোষা প্রাণীদেরও ছিল পাসপোর্ট, কিন্তু ইইউ থেকে বের হওয়ার পর এই সুযোগ আর থাকছে না ব্রিটেনের প্রাণীদের। লন্ডনে লকডাউনের কড়াকড়ি আর শীতের তীব্রতা সব নিয়ে একটা মন খারাপ করা আবহাওয়া চারদিকে। এই সময় একটু অন্য কোথাও ঘুরে আসতে পারলে যেন মনটা ভালো হতো, কিন্তু বাদ সেধেছে ব্রেক্সিট। ভ্রমণের প্রিয় সঙ্গী পোষা প্রাণীরাও পড়েছে ব্রেক্সিটের ঝামেলায়। 2020 সালের 31 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার পর কড়াকড়ি আরোপ হয় পোষা প্রাণী নিয়ে ভ্রমণের উপর। ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পর পোষা প্রাণীদের আর থাকছে না কোনো পাসপোর্ট। এখন থেকে ভ্রমণ করতে হলে সাথে থাকা পোষা প্রাণীকে স্বাস্থ্য পরীক্ষা করে তারপর পাওয়া যাবে ভ্রমণের নির্দেশ। আমি প্রায়ই বেড়াতে যাই, আর এতে আমার কুকুর বেশ অভ্যস্ত ছিল। তার পাসপোর্ট থাকাকালীন আমি যে কোনো সময় তাকে নিয়ে ইউরোপের যে কোনো দেশে বেড়াতে গিয়েছি। কিন্তু ব্রেক্সিটের পর যতবার বাইরে যেতে চেয়েছি ততবার স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট জোগাড় করতে হয়েছে। আমার এখন দরকার তার ভ্রমণের সব সময়ের বৈধতা। পোষা প্রাণীর জন্য এই স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট ভ্রমণের কমপক্ষে 10 দিন আগে সংগ্রহ করতে হয়, আর ভ্রমণের জন্য এই সার্টিফিকেটের মেয়াদ থাকে মাত্র 4 মাস। কিন্তু পাসপোর্ট থাকাকালীন খুবই স্বল্প নোটিসে তারা তাদের পোষার প্রাণীকে নিয়ে ইইউ অন্তর্ভুক্ত দেশে বেড়াতে যেতে পারতেন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।